ওয়ার্ল্ড কাপ 2024 এর দশম ম্যাচে আজকে মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া। খুবই হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে দর্শক, এবং কোন টিমটা জয়লাভ করবে এখনও বলা যাচ্ছে না, সেটা সময় বলে দেবে। কারণ নিউজিল্যান্ডও তাদের শুরুটা খুব দুর্দান্তভাবে করেছে, অন্যদিকে অস্ট্রেলিয়াও তাই। এবং অস্ট্রেলিয়া 6 বারের চ্যাম্পিয়ন, তারাও চাইবে তাদের এই ধারাবাহিকতা এবারের বিশ্বকাপে অব্যাহত রাখতে। বলা যায় না কি হয়। সবাইকে ওয়েলকাম করছি টাইলক্স প্রেজেন্স ক্রিকবাজ পাওয়ার্ড বাই অরিক্স। সঙ্গে রয়েছে মৌসুমী মো, আমার সঙ্গে আছেন স্পোর্টস জার্নালিস্ট ফাহিম রহমান। হ্যালো। হ্যালো। এবং সেই সাথে রয়েছেন মিষ্টি অভিনয় শিল্পী, আমাদের সবার ভালোবাসার সাদিয়া আইমান। হ্যালো। হাই। আমার মনে হয় দুজনই খুব ভালো আছো তোমরা, এবং খুব বৃষ্টিটাও খুবই চমৎকার। হাওড় থেকে ঘুরে আসা হলো। বাট আমি আজকের ম্যাচ দিয়ে শুরু করি, এরপর গতকালকের ম্যাচে যাব। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড। Yeah, right. So it's like মানে একটা ট্রান্সতাসমান রাইভালরি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের ভেতরে সবসময় থাকে এবং হাড্ডাহাড্ডি লড়াই হয়, অ্যাজ ইউ মেনশনড। সো ফার এখন পর্যন্ত স্ট্যাটস যেটা বলে যে এই দুটো টিম 52টা ম্যাচ খেলেছে নিজেদের ভেতরে, এবং 52টা ম্যাচের ভেতরে অস্ট্রেলিয়া জিতেছে 28টাতে, 21টা ম্যাচ জিতেছে নিউজিল্যান্ড, এবং একটা ম্যাচ টাই হয়েছে এবং একটা ম্যাচে কোনো রেজাল্ট আসলে ছিল না। সো এই পরিসংখ্যান থেকে আসলে বোঝা যায় যে যখন মাঠে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড মুখোমুখি হয় তখন একটা হাড্ডাহাড্ডি লড়াই আসলে হয়। বাট যখন ওয়ার্ল্ড কাপে এই দুইটা টিম মুখোমুখি হয় তখন কিন্তু স্ট্যাটস দুইটা টিমকে আরো বেশি ব্যালেন্স করে ফেলে। কারণ ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত 7 ম্যাচে এই দুই টিম মুখোমুখি হয়েছে, এর ভেতরে 4টা জিতেছে অস্ট্রেলিয়া, 3টা জিতেছে নিউজিল্যান্ড। এবং 2010-এর ফাইনালটা একটা এপিক ফাইনাল ছিল, 2010 ওয়ার্ল্ড কাপ ফাইনাল, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছিল, এবং সেই ম্যাচে অস্ট্রেলিয়া 3 রানে আসলে নিউজিল্যান্ডকে হারিয়েছিল। সো সেই দিক থেকে আমার মনে হয় যে আজকেও একটা বেশ ভালো লড়াই হওয়ার কথা। এবং যেভাবে ওয়ার্ল্ড কাপ শুরু করেছে দুটো টিম, স্পেশালি নিউজিল্যান্ড, কিউইরা 58 রানে জয়, তাও আবার ইন্ডিয়ার এগেইনস্টে, রাইট। সো ইন্ডিয়ার মতো টিমকে 102-এ প্যাকড আপ করে ফেলা, এবং 58 রানে তারা আসলে ম্যাচ জিতেছে। পক্ষান্তরে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কাকে 6 উইকেটে হারিয়েছে। ইনফ্যাক্ট 94 রান চেস করতে গিয়ে অলমোস্ট 6 ওভার হাতে রেখে আসলে তারা ম্যাচ জিতে নিয়েছে। সো শক্তিমত্তার দিক থেকে ডেফিনেটলি অস্ট্রেলিয়া এন্ড নিউজিল্যান্ড টপ 2 টিমস, এবং অস্ট্রেলিয়া অ্যাজ ইউ সেড 6 বারের তারা চ্যাম্পিয়ন এবং 3 বার তারা টানা চ্যাম্পিয়ন। সো অস্ট্রেলিয়া বিলং টু এ ডিফারেন্ট লেভেল মেয়েদের ক্রিকেটে বা ছেলেদের ক্রিকেটে। অস্ট্রেলিয়া আসলে আলাদা একটা লেভেলে বিলং করে। দ্য মাইটি অস্ট্রেলিয়া। ইয়া এক্স্যাক্টলি। সো সেরকম একটা টিম আসলে তারা। সো সেই ক্ষেত্রে আজকে আমরা আশা করতে পারি যে সারজাতে ইটস গোয়িং টু বি আ ভেরি 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 গুড ম্যাচ। ডেফিনেটলি। আমি একটু সাদিয়া আইমানের কাছে চলে যাব। বাংলাদেশের মেয়েরা এই বছর আসলে খুব সুন্দর, বা এবারের ওয়ার্ল্ড কাপের কথা যদি বলি, শুরুটা করেছে জয় দিয়ে, এবং সেটা খুব দুর্দান্ত ছিল স্কটল্যান্ডের এগেনস্টে। বাট সেকেন্ড ম্যাচে এসে আমরা আসলে হেরে গেছি, এবং যদিও প্রতিপক্ষ ইংল্যান্ড, সেটা আমাদের মাথায় রাখতে হবে। তারপরেও একটা স্বপ্ন দেখিয়েছে 10 বছর পরে আবার বাংলাদেশের মেয়েরা, কিছু রেকর্ডস হয়েছে, সেটা আমাদের জন্য খুব আনন্দের। নাহিদা আক্তার, তার আসলে 100 টি20-তে তিনি 100 উইকেটস নিয়েছে টি20 ফরম্যাটে, এবং বাংলাদেশের জন্য তৃতীয় ক্রিকেটার এবং নারী ক্রিকেটার হিসেবে প্রথম। অন্যদিকে নিগার সুলতানা 100 টি20 ম্যাচ খেলেছে। সো নিশ্চয়ই এই তথ্যগুলো আপনি জানেন। একটু যদি জানতে চাই যে মেয়েদের জয় আপনাকে কতটা আনন্দিত করেছে। এটা আসলে খুব ভালো লাগার বিষয় যে ছেলেদের পাশাপাশি এখন আমাদের নারীরা যে ক্রিকেট খেলছে, আর এটা আসলে বিশ্ব দরবারে যাচ্ছে। এটা আমাদের জন্য একটা প্রাউড, বাংলাদেশের জন্য একটা প্রাউড মোমেন্ট। আর আমি মনে করি যে এরকম এদিকে দেখে আরও অনেক যারা এখন ক্রিকেট খেলতে চায়, বা অনেক নারীরা আছে যারা এখনো সুযোগ পায়নি বা চাচ্ছে যে কীভাবে খেলবো, তো এদের কাছে একটা মানে মোটিভেশন মতো কাজ করবে। আর এটা অবশ্যই আমাদের বাংলাদেশের জন্য বা আমাদের জন্য অনেক প্রাউড মোমেন্ট যে বাংলাদেশের ফার্স্ট ম্যাচে টি20-র ফার্স্ট ম্যাচে বাংলাদেশ জিতেছে। একদম মানে প্রথমটা যাত্রা শুরু করেছে জয় দিয়ে, এখন আর অনেকগুলো পথ যাওয়া বাকি। বলে না যে শুরু ভালো হলে কিন্তু সবটাই ভালো হয়। দেখা যাক, ইংল্যান্ডের সাথে ম্যাচটা জিততে পারিনি, বাট এখন তো সামনে আরো খেলা আছে। সো হোপ ফর দ্য বেস্ট, আশা করি জিতবে, জিতে আসবে। এই আশা আমাদেরকে বাঁচিয়ে রাখে সবসময়। আমি একটু চলে আসি সোফির প্রসঙ্গে আলাদা করে যাব। সোফি ডিভাইন ইন্ডিয়ার এগেইনস্টে যে নকটা খেলেছে, যে 50টা করেছে, দেখার মতো 50 ছিল। শি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম, এবং সে যেরকম এই ম্যাচের আগে বলেছে যে অজিরা তারা স্লেজিং করে, তারা মাঠে ক্রিকেটারদেরকে বিরক্ত করে, এবং অজিরা হচ্ছে বিগ সিস্টার্স মাঠে, বাট দে আর রেডি টু ফাইট। এবং সেই জায়গাটাতে অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন তিনি বলেছেন যে নিউজিল্যান্ডের সাথে খেলাটা তাদের কাছে হচ্ছে শিবলিংসের সাথে খেলার মতো একটা ব্যাপার। শিবলিংকে হারানোর যে মজা সেটা তারা আসলে পায় যখন তারা আসলে নিউজিল্যান্ডকে হারায়। বাট সফি ডিভাইনের ক্ষেত্রে বলতে হয় যে অস্ট্রেলিয়ার এগেইনস্টে তার যে ট্র্যাক রেকর্ড, যেমন সফি ডিভাইন তিনি হচ্ছে 29টা উইকেট নিয়েছেন এগেইনস্ট অস্ট্রেলিয়া।
সো অস্ট্রেলিয়ার এগেনস্টে তিনি আসলে সবসময় দুর্দান্ত পারফর্ম করেন। সো ডেফিনেটলি সফি ডিভাইন সে একজন কি প্লেয়ার, এবং একই সাথে সুজি ব্যাটসের কথা আলাদা করে বলতে হয় যে মোর দ্যান 1000 রানস এগেনস্ট অস্ট্রেলিয়া। সো অস্ট্রেলিয়ার এগেনস্টে মোর দ্যান 1000 রানস ইন টি20 ফরম্যাট, সো এটা একটা দারুণ ব্যাপার। সো এই দুইজনই আমার কাছে মনে হয় যে কি প্লেয়ার। আর পক্ষান্তরে যদি আমি অস্ট্রেলিয়ার দিকে তাকাই তাহলে অ্যালিসা পেরি সোফার 34টা উইকেট তিনি নিয়েছেন কিউইদের এগেনস্টে, এবং আলাদা করে বলতে হয় মুনির কথা, এই টপ অর্ডার ব্যাটার, তিনি আসলে লাস্ট 10টা ইনিংসে মোর দ্যান 300 রানস তিনি করেছেন। সো শি ইজ ইন ভেরি গুড ফর্ম, খুবই ফর্মে থাকা ক্রিকেটার। সো একদিকে যদি সফি ডিভাইন থাকে, আরেকদিকে মুনির রয়েছেন, তাদের ভিতরে একটা ভালো ব্যাটল হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও প্রথম ম্যাচের কথা বলে কিন্তু সফি ডিভাইনকে আমরা এগিয়ে রাখবো, কারণ দারুণ একটা ইনিংস খেলেছেন তিনি, 36 বলে 57 রানের একটা ইনিংস এবং অপরাজিত। আমি একটু পর্দায় চোখ রাখতে চাই, দেখতে পাচ্ছি এই মুহূর্তে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেনের প্রোফাইল, ম্যাচ খেলেছে এখন পর্যন্ত 160, উইকেট কিপার ব্যাটার, স্ট্রাইক রেট হচ্ছে 129.48 এবং রান হচ্ছে 2991। ভাস্টলি এক্সপিরিয়েন্সড, মানে ভাস্টলি এক্সপিরিয়েন্স ক্রিকেটার। 160 টি20 ম্যাচ, অনেক ম্যাচ খেলা ক্রিকেটার। এবং সফি ডিভাইনের কথা আলাদা করে বলছিলাম, এবং লুক অ্যাট দ্য স্ট্যাট, মানে তার স্ট্যাট যদি আমরা দেখি 138 ম্যাচে 3334 রান। সো বেসিক্যালি ব্যাটিং অলরাউন্ডার দেখেন 121.94। এবং এই জায়গাগুলোতে আসলে পার্থক্যটা হয়। টি20 ফরম্যাটে স্ট্রাইক রেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা যদি দেখি যে তার স্ট্রাইক রেট 122, বা এর আগে আমরা অ্যালিসা হেলের স্ট্রাইক রেট দেখলাম, তো সেই জায়গাটাতেই আসলে যখন বাংলাদেশের প্লেয়ারদের স্ট্রাইক রেট দেখানো হয়, আমরা সেই জায়গায় দেখি যে 100, 105। সো এইটাই আসলে পার্থক্য গড়ে দেয়। ইনফ্যাক্ট ইংল্যান্ডের কাছে আমরা যে ম্যাচটা আসলে হারলাম, ইংল্যান্ডের কাছে যে ম্যাচটা হেরেছি, সেটাও মূলত এই স্ট্রাইক রেটের কারণে আমরা হেরেছি। ইংল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচ আমাদের জেতার কথা ছিল, মানে জেতার অবস্থায় আমরা আসলে ছিলাম, ম্যাচটা আমরা জিততে পারতাম। যেহেতু আমাদের ব্যাটারদের স্ট্রাইক রেট এরকম আসলে না, এবং পাওয়ার হিটিংয়ের যে ব্যাপারটা, সেটা আসলে আমাদের ব্যাটাররা রপ্ত করতে পারেনি। মেয়েদের কথা আলাদা করে বলে লাভ নাই, আমাদের ছেলেদের টিমও টি20 ফরম্যাটে ওই স্ট্রাইক রেটে ব্যাট করতে পারে না, বা ওই পাওয়ার হিটিংটা আসলে ছেলেদের ক্রিকেটেও মিসিং টি20 ফরম্যাটে। সো সেই কারণেই টি20তে আসলে আমাদেরকে সাফার করতে হয়। ছেলেরা ইন্ডিয়ার কাছে হেরেছে, সেটার একটা কারণ ছিল হচ্ছে পুয়ার ব্যাটিং পারফরমেন্স, এবং মেয়েরা ইংল্যান্ডের বিপক্ষে আমার কাছে মনে হয় যে জেতার একটা ভালো সুযোগ তৈরি হয়ে গেছিল। বোলাররা ডিড দেয়ার জব, ম্যাচটা বাংলাদেশ জিততে পারতো, কিন্তু জিততে না পারার কারণ হচ্ছে স্ট্রাইক রেট। তাদের কাছেই ফিরছি, নতুন একটি ব্র্যান্ডের সঙ্গে কাজ করা হয়েছে এবং সেই ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন আপনি। সেই প্রসঙ্গে আজকে আমাদেরকে কি বলতে চাইবেন? এটা তো খুবই এক্সাইটিং নিউজ ছিল আমার জন্য। শাওমির হচ্ছে রেডমি সিরিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছি রিসেন্টলি। বেসিক্যালি এটা শ্যুট হয়েছিল, মানে আমার সাইনিং হয়েছিল অগস্টের 30 তারিখ। এটা কদিন আগে হচ্ছে, মানে এটা তো নিয়মের মধ্যে ছিলাম, তো যার কারণে একটু জানানোর ডেটটা একটু পরেই ছিল। তো মানে কারণ ওদের গত পরশু দিনই হচ্ছে ওদের ওই যেই মডেলটা লঞ্চ করেছে আমাকে দিয়ে, যেটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি, ওটার হচ্ছে লঞ্চ হয়েছে। সো এটাই আর কি নিউ এক্সপেরিয়েন্স, কারণ এটা আমার বলা যায় এখন থেকে আমি কাজ করা শুরুর পর থেকে দিস ইজ মাই ফার্স্ট এন্ডোর্সমেন্ট, যে এরকম একটা বড় ব্র্যান্ডের, আর শাওমি তো বেসিক্যালি গ্লোবাল ব্র্যান্ড, এরকম একটা ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পেরেছি। সো এটা ডেফিনেটলি ভীষণ আনন্দ, নারীরা ভীষণ রকম ভাবে এগিয়ে যাচ্ছে। আমি ফাহিম ভাইয়ের কাছে চলে আসি। ফাহিম ভাই, আজকের ম্যাচটা আরো কিছুক্ষণ থাকতে যায়, আপনি বলছিলেন সারজাতে যেহেতু খেলা হচ্ছে, সো স্পিন নাকি পেসার, আসলে কারা বেশি সুবিধা পাবে আজকের এই উইকেটে? আমার কাছে মনে হয় যে স্লো ট্র্যাকে খেলা হবে। আমি যদি আপনাকে সার্জার ট্র্যাক রেকর্ডটা বলি, যে সোফার এখানে কি অবস্থা, এখানকার ফার্স্ট ইনিংস ব্যাটিং এভারেজ হচ্ছে 116, which is not high, pretty high। 116 হচ্ছে এখানকার মেয়েদের টি20 ফরম্যাটের ফার্স্ট ইনিংস ব্যাটিং এভারেজ, আর এখানে হাইয়েস্ট টোটাল হচ্ছে 151 শ্রীলঙ্কা করেছিল, লোয়েস্ট হচ্ছে 69। তো সেই জায়গাটাতে আমার মনে হয় যে খুব বড় হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা আসলে তুলনামূলক কম। 125 or 30 এরকম অ্যারাউন্ড 130 to 140 প্রবাবলি এরকম একটা স্কোর হওয়ার আসলে চান্স রয়েছে, এবং ডেফিনেটলি স্পিনার্স উইল প্লে আ বিগ রোল, সেটা নিয়ে কোনো ডাউট নাই। সেই জায়গায় আমরা আসলে বোলিং এর শক্তিমত্তার দিক দিয়ে কাদেরকে এগিয়ে রাখছি, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড? আমার মনে হয় যে অস্ট্রেলিয়া, দে হ্যাভ গট সাম ভেরি গুড স্পিনার্স। তাদের বেশ কয়েকজন দারুণ, গার্ডনার স্পেশালি 4 ওভারে 14 রান দিয়ে 1 উইকেট নিয়েছিল প্রবাবলি লাস্ট ম্যাচে এগেইনস্ট শ্রীলঙ্কা। সো শি ডিড রিয়েলি ওয়েল, মানে খুবই ইকোনমিক্যাল বল করেছে, অফ ব্রেক বোলার। সো আমার মনে হয় যে তার এফেক্টিভ হয়ে ওঠাটা খুব স্বাভাবিক সার্জার কন্ডিশনে। তো সেই জায়গাটাতে ডেফিনেটলি আমার মনে হয় যে অস্ট্রেলিয়ার যে বোলিং লাইন আপ, সেটাকেই এগিয়ে রাখতে হবে। ওকে, রাইট। এটা আসলে তারপরও সময় বলে দেবে, কারণ ক্রিকেট খুবই অনিশ্চয়তার খেলা। এক্স্যাক্টলি, ইউ নেভার নো, টি20 ক্রিকেট। সো এখানে আসলে মানে জাস্ট কাপল অফ ওভার্স, 2-3টা ওভারেই ম্যাচের মোমেন্টাম কমপ্লিটলি শিফট করে, চেঞ্জ হয়ে যায়। সো
সেই জায়গাটাতে আসলে বলা মুশকিল আসলে। গতকালকের ম্যাচের প্রসঙ্গে একটু আসতে চাই, সাউথ আফ্রিকা এবং সেই সাথে ইংল্যান্ড জয়লাভ করেছে 7 উইকেটে। সো কালকের ম্যাচটা প্রসঙ্গে কি বলতে চাইবেন, আসলে প্রবলেমটা সাউথ আফ্রিকার কোথায় ছিল? কারণ জয়টা কিন্তু দারুণভাবে, প্রথম ম্যাচটা দারুণভাবে তারা জয়লাভ করেছিল, 10 উইকেটের জয়। আমার কাছে মনে হয় যে ন্যাট ব্রান্টের যে ইনিংসটা, সেই ইনিংসটাই পার্থক্যটা আসলে গড়ে দিয়েছে। তার আগ পর্যন্ত সাউথ আফ্রিকা ওয়েল ব্যাটলে ছিল, ভালোই তারা ফাইট করছিল অ্যারাউন্ড 124 করার পরেও, কিন্তু ন্যাট ব্রান্ট যে 36 বলে 48 রানের ইনিংস খেলেছে, দ্যাট ওয়াজ লাইক দ্য গেম চেঞ্জার ফর ইংল্যান্ড। এবং 133 স্ট্রাইক রেটে ব্যাট করেছে, 6টা 4 সে আসলে মেরেছে। সো সেই আসলে ম্যাচটা জিতিয়ে নিয়ে গেছে। তার আগ পর্যন্ত কিন্তু ভালোই করছিল সাউথ আফ্রিকা। ইনফ্যাক্ট পাওয়ার প্লেতে দে ডিড রিয়েলি ওয়েল। তারা পাওয়ার প্লেতে ইংল্যান্ডকে আটকে রাখতে মোটামুটি সক্ষম হয়েছিল। খুব বেশি রান ইংল্যান্ড পাওয়ার প্লেতে করতে পারেনি। বাট একই সাথে ড্যানি হজের কথা আলাদা করে বলতে হয়। বাংলাদেশের এগেনস্টেও সে 43 রানের একটা 41 রানের ইনিংস খেলেছে এগেনস্ট বাংলাদেশ, এবং সাউথ আফ্রিকার এগেনস্টেও 43 বলে 43 রানের একটা ইনিংস খেলেছে। সো টপ অর্ডারের থেকে যখন কেউ একজন এরকম রান করে ফেলে, এবং এরপরে যদি আপনার লোয়ার মিডল অর্ডারে কোনো একজন যদি থাকে যে 130 140 স্ট্রাইক রেটে ব্যাট করতে পারে, কাজটা সহজ হয়ে যায়। এবং ইংল্যান্ডের কাজটা আসলে সে কারণে সহজ হয়ে গেছে। আর এক্সপেরিয়েন্সের দিক থেকে তো ডেফিনেটলি সাউথ আফ্রিকা ইংল্যান্ডের থেকে পিছিয়ে থাকা টিমই। সো সেই এক্সপেরিয়েন্সটাই আসলে ইংল্যান্ডের কাজে লেগেছে, অ্যান্ড স্পেশালি এই ইনিংসটা 36 বলে 48। আমি একটু স্ক্রিনে চোখ রাখবো, দেখে নিব কালকের হাইলাইটস। রাইট, সো দারুণ কিছু শটস। ইনফ্যাক্ট উলভার্ড এবং বস্ক তারা দুজনই খেলেছে, এবং মানে ইনফ্যাক্ট উলভার্ড সেই মোর অ্যাগ্রেসিভ ছিল। দারুণ কিছু শটস, দারুণ ইনিংস হ্যাঁ সে আসলে খেলেছে। এবং আমরা বোলিং এর ক্ষেত্রে দেখছি যে ইংল্যান্ড কিন্তু স্পিন অপারেটই করেছে, যেহেতু দুবাই কিংবা শারজাতে খেলা হচ্ছে, তো সেখানে স্পিন অপারেটই মূলত টিমগুলা করছে। তো সেই জায়গাটাতে সাউথ আফ্রিকা পুট আপ গুড স্কোর, সো সেটাকে ডেফিনেটলি খারাপ বলার কোনো সুযোগ ছিল। 124 for 6, ইটস লিটারালি ফাইটিং স্কোর আসলে ছিল, ফাইটিং স্কোর ছিল। বাট ইংল্যান্ডের ওই দুটো ইনিংস, টপ অর্ডারে একটা এবং লোয়ার মিডল অর্ডারে আরেকটা ইনিংস, এই দুটো ইনিংসে আসলে ইংল্যান্ডকে ম্যাচ জিতিয়েছে। এক্স্যাক্টলি, স্পেশালি ন্যাট ব্রান্টের কথা আলাদা করে এই কারণে বললাম যে সিচুয়েশনে সে ব্যাট করতে এসছে, এবং ওই সিচুয়েশনে ব্যাট করতে এসে 36 বলে মেড দ্য ডিফারেন্স অ্যাকচুয়ালি। রাইট, আমি আরেকটু পর্দায় চোখ রাখবো, আরো একটা ভিডিও রয়েছে আমাদের কাছে, সেই ভিডিওটা এই মুহূর্তে দেখে নিতে চাই। এবং রাইট, সো ইংল্যান্ডের ব্যাটিং, এবং যেটা বলছিলাম যে ব্রান্টের যে তার যে ব্যাটিং এবং তার যে এগ্রেসিভ অ্যাপ্রোচ, এবং সাউথ আফ্রিকার বোলাররা দে পুট আ বিট শর্ট বল, তারা অনেকগুলো শর্ট বল আসলে করেছে। এবং শি ইজ আ টল ব্যাটার, এবং ভালো সুইপ শট এগেইনস্ট স্পিন খেলতে পারে। অ্যান্ড লুক অ্যাট দ্যাট কভার ড্রাইভ, রাইট, সো দেখার মতো শট। একজন নারী ক্রিকেটার হিসেবে একজন নারী ক্রিকেটার যখন ওভার দ্য টপ কভার ড্রাইভ খেলে, এটা একটা বিউটিফুল শট দেখার। এক্স্যাক্টলি। আমি আবারও সাদিয়ার কাছে চলে আসি, ক্রিকেট নাকি ফুটবল, সাদিয়ার পছন্দ কোনটা? ক্রিকেট। ফুটবলও দেখা হয় যখন আর্জেন্টিনা খেলে, তখন গুড টু নো কার পাশে আর্জেন্টাইন সাপোর্টার বসে আছে আর্জেন্টিনার, নো প্রবলেম, আমি ব্রাজিল, কোনো ব্যাপার না। যাই হোক, তোমার সবচেয়ে পছন্দের ক্রিকেটার কে বাংলাদেশে? হ্যাঁ, বাংলাদেশ, দেশের বাইরে। তামিম ইকবাল। আর ফুটবলে তো বাকিটা বলতে হবে না, আর্জেন্টিনা যেহেতু বলেছি তুমি বুঝে নাও। তুমি কি সিসিএল এ ক্রিকেট খেলেছিলে? হ্যাঁ, আচ্ছা, আমি খুব ভালো ফিল্ডিং করেছি। ফিল্ডিং করছিলে? আমি পুরো বলা যে সিসিএল এর পুরো উইমেন্স দের মধ্যে আমি I was one of the finest ফিল্ডার, আর কেউ এত ভালো ফিল্ডিং করতে পারে না। সিসিএল এর হাইয়েস্ট রান গেটার কে ছিল? সবচেয়ে বেশি রান কে করেছে? এটা সবচেয়ে বেশি রান গেটার আমার ধারণা ছিল হচ্ছে মৌসুমী মৌ। নো নাদিয়া আপু ছিল। হ্যাঁ, নাদিয়া আপু খুব ভালো করেছিল। এবং আমাদের আপনার স্ট্রাইক রেট কেমন ছিল? আমি তো বোলিং করিনি, আমি উপস্থাপনা করেছি, আবার আমি ওর মতো ফিল্ডিং করেছি। নীল খুব ভালো বল করেছে, তো তাহলে ওদের গল্প আবার চলে আসবে, মানে ওদের কথা বলতে হবে। নীল দুর্দান্ত বল করেছিল। না, আরেকটা মেয়ে আছে আমাদের টিমে ছিল, প্রিয়মণি, ও খুব ভালো বল করেছে। ওর কথা ও দুইবার হচ্ছে ওমেন অফ দ্য ম্যাচও হয়েছে। ও আচ্ছা, দ্যাটস গ্রেট। তবে নাদিয়া আপু খুব, মানে সালহা খানম নাদিয়ার কথা আমি বলছি, সে খুব ভালো ব্যাটিং করেছিল। বাই দ্য ওয়ে, আমাদের প্রসঙ্গে ফিরে আসি। নারীদের ক্রিকেটের উন্নয়নের জন্য সাদিয়া ইমান, আমরা দেখি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সরব। কি মনে হয় নারীদের ক্রিকেটের উন্নয়নে কি করা উচিত, কতটুকু এগিয়ে আসা উচিত? সুযোগ সুবিধা বলি বা পৃষ্ঠপোষকতা বলি, অর্থ লগ্নির কথা বলি, আপনি কি মনে করেন কি হওয়া উচিত? আমাদের দেশে মানে মেল ক্রিকেটারদের যেরকম সুযোগ সুবিধা দেওয়া হয়, তারা আসলে মানে যেভাবে অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকে, আসলে এটা মিডিয়া কাভারেজ হোক বা অর্থনৈতিক সাইড থেকে হোক, আবার অনেক ব্র্যান্ডের সাথে তারা এন্ডোর্সমেন্ট করে, কারণ তাদেরকে আমরা অনেক মানে
অনেক কাভারেজটা দিয়ে এসেছি এবার আমাদের ইন্ডাস্ট্রি থেকে। সো তারা যেভাবে খুব পপুলার, সবাই মোটামুটি ভালো পপুলার এস্টাবলিশড, তো আমার মনে হয় যে নারীরা খুব বেশি এরকম এই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে না, তারা তো খেলছে। ইভেন আমার মনে হয় যে এই কম্পারিজনটা করা উচিত না যে নারী ক্রিকেটার বা পুরুষ ক্রিকেটার মানে আমরা যখন বলি আমরা অ্যাক্টর, আমি কিন্তু বলি না যে আমি অ্যাক্টর বলি। সো এরকমই আমার মনে হয় যে কোনো ভাগ থাকা উচিত না। সো ক্রিকেটার ইজ ক্রিকেটার, তারা সবাই ক্রিকেটার। তো মেয়েদেরকে যারা খেলছে এদেরকে আসলে যেহেতু তারা বিশ্ব দরবারে আমাদের দেশটাকে পরিচয় করাচ্ছেন, একটা বড় একটা ম্যাচ জিতেছে, এটা আসলে খুব মানে ছোটোখাটো ব্যাপার না। এটা আমাদের দেশের জন্য কিন্তু অনেক বড়। হয়তো বা অন্যান্য যেসব দেশের সাথে খেলছে তারা অনেক ভালো খেলে, কিন্তু আমাদের দেশ থেকে যে তারা আসলে বাইরে যেয়ে খেলছে, ইভেন ম্যাচ জিতছে, সো এটা আসলে আমার মনে হয় যে আরও অ্যাপ্রিসিয়েট করা উচিত আমাদের নারী ক্রিকেটারদের। তাদের আরও সুযোগ সুবিধা দেওয়া উচিত, অর্থনৈতিকভাবে তাদেরকে অনেক হেল্প করা উচিত, সো দ্যাট তারা আরও বেটার করতে পারে। নেক্সট 10 তারিখে বাংলাদেশ মুখোমুখি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের, এবং ইংল্যান্ডের সাথে হেরে যাবার পর ওয়েস্ট ইন্ডিজ নিয়ে আমার মনের ভেতরে একটা বিরাট ভয় কাজ করছে। আই ডোন্ট নো আসলে কি হবে, কারণ ওয়েস্ট ইন্ডিজ এত দুর্দান্ত টিম এবং তারা ডেফিনেটলি চাইবে খুব বড় ব্যবধানে জিততে। সেটা ডেফিনেটলি তারা চাইবে, এবং ক্যারিবিয়ানরা তারা একবার টি20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন টিম, রাইট। 6 বার অস্ট্রেলিয়া জিতেছে, ইংল্যান্ড 2 বার জিতেছে, ওয়েস্ট ইন্ডিজ 1 বার জিতেছে। ওরা পাওয়ার ক্রিকেট খেলে। সো ক্যারিবিয়ান ছেলেরা যেরকম পাওয়ার ক্রিকেট খেলে, ক্রিস গেইল যেরকম বড় বড় ছক্কা মারে, ওদের টিমের মেয়ে ক্রিকেটাররাও ঠিক ওই রকমই বড় বড় শটস আসলে খেলে, সেটা আসলে আমরা দেখেছি। তো পাওয়ার ক্রিকেট ওরা খেলতে চাইবে। সো বাংলাদেশকে আসলে টেকনিক্যালি ব্যাটার ক্রিকেটটা খেলতে হবে। বাংলাদেশ গট আ হিউজ অপরচুনিটি ইংল্যান্ডকে শক করে দেওয়ার বা ইংল্যান্ডকে চমকে দেওয়ার একটা অপরচুনিটি বাংলাদেশের ছিল। বাংলাদেশের ম্যাচ জেতা উচিত আসলে ছিল, তো সেটা বাংলাদেশ আসলে করতে পারেনি, কারণ ইংল্যান্ডকে 118-তে আটকে দেওয়াটা বিরাট ব্যাপার ছিল। বাংলাদেশের বোলাররা তাদের কাজটা খুব ভালো করেছে, এবং নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান বা রিতু মনি, স্পেশালি স্পিনাররা খুব ভালো করছে। ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টেও বাংলাদেশের স্পিনাররা ভালোই করবে, বাকি দায়িত্বটা থাকবে ব্যাটারদের উপর। এখন সোবানা মুস্তারি, একমাত্র সোবানা মুস্তারি ছাড়া তো বাকিরা আসলে একমাত্র সোবানা মুস্তারি 44 রানের ইনিংস খেলেছে, বল খেলেছে কতগুলো, বল খেলেছে 47টা। সো একই সাথে সেই যেরকম একমাত্র রান করেছে, আবার সেও আসলে অপরাধী, কারণ হচ্ছে 48 বলে সে 44 রান করেছে। দিস ইজ নট এ প্রপার টি20 ইনিংস, কারণ এখানে থাকে না যে সেলফিশ ক্রিকেট খেলার একটা ব্যাপার আসলে হয়ে যায়। হ্যাঁ, অন্য কেউ আর খেলতে পারেনি, কিন্তু মুস্তারিক যেহেতু টপ অর্ডার ব্যাটার, দায়িত্ব নিয়ে আরো খেলা উচিত ছিল, এবং উইকেটে সেট হয়ে গেছে। 91 স্ট্রাইক রেটে সে আসলে ব্যাট করেছে। তো সেই জায়গাটাতে নিগার সুলতানা, জ্যোতি কিংবা মুস্তারিক কিংবা সাথী রানী, টপ অর্ডারে যারা খেলে, তাদেরকে আসলে ভালো শুরু ডেফিনেটলি এনে দিতে হবে। এবং বাংলাদেশ, আমি এক্সপেক্ট করছি না যে বাংলাদেশ 140-150 করবে এগেনস্ট উইন্ডিজ। 120 যদি বাংলাদেশ সামহাও প্রথমে ব্যাট করতে পারে, তাহলে বাংলাদেশের লিটারালি একটা ভালো চান্স থাকবে, কারণ বাংলাদেশের স্পিন খুবই শক্তিশালী, বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট ভালো করছে, এবং ওখানকার কন্ডিশনে সারজাতেই খেলা হবে, ওখানকার কন্ডিশনে বাংলাদেশের বোলিং এফেক্টিভ হয়ে উঠবে। সো ব্যাটাররা যদি সামহাও 120 করে ফেলতে পারে, তাহলে বাংলাদেশের ম্যাচ জেতার চান্স থাকবে। এখানে আমার একটা কথা রয়েছে, নিগার সুলতানাকে আমরা প্রথম ম্যাচে দেখেছিলাম যে একটু শেষের দিকে তাকে নামানো হয়েছিল। নেক্সট ম্যাচে কি মনে করছে নিগার সুলতানার পজিশন আসলে কত হওয়া উচিত? না, নিগার সুলতান আবার সেকেন্ড ম্যাচে ইংল্যান্ডের এগেইনস্টে কিন্তু 4ই ব্যাট করেছে, এবং 20 বলে 15 রানের একটা ইনিংস আসলে খেলেছে। ডেফিনেটলি তার আসলে আমার মনে হয় যে টিমের টপ ব্যাটার যারা টি20 ফরম্যাটে, তাদের আসলে উপরেই খেলা উচিত, তাদের নিচে খেলার কোনো মানে নেই, কারণ আপনি উপরে খেললে বেশি বল খেলার সুযোগ পাবেন। টি20 ম্যাচ 120 বলের খেলা, সুতরাং আপনার বেস্ট ব্যাটার যারা রয়েছে তাদেরকে ওপরেই আসলে খেলাতে হবে। তো সেখানে জ্যোতি বাংলাদেশের কনসিস্টেন্ট প্লেয়ারদের একজন, সুতরাং তার উপরেই খেলা উচিত। ওকে, সো আজকের ম্যাচের প্রসঙ্গে আবার ফিরে আসি। একটু পরে যে ম্যাচটা শুরু হচ্ছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড, কাকে সাপোর্ট করবে আজকে, অস্ট্রেলিয়া নাকি নিউজিল্যান্ড? নিউজিল্যান্ড। আপনি কি নিউজিল্যান্ড নাকি অস্ট্রেলিয়া? না, আমি যখন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মুখোমুখি হয়, তখন আমি নিউজিল্যান্ডকে সাপোর্ট করি। ভাই, কিন্তু ভাই আপনি বলেছিলেন অস্ট্রেলিয়া জিতবে। অস্ট্রেলিয়া জিতবে, হ্যাঁ, ওরা জিতবে, কিন্তু নিউজিল্যান্ডকে সাপোর্ট। নিউজিল্যান্ড ইজ এ বিউটিফুল কান্ট্রি, দেখার মতো একটা দেশ নিউজিল্যান্ড, এবং নিউজিল্যান্ডের মানুষ এত ভালো, এত ভালো। সো অস্ট্রেলিয়ার সাথে যদি কম্পেয়ার করি, মানে অজিদের থেকে কিউইরা আসলে অনেক বেটার, মানে আমার কাছে অ্যাজ এ হিউম্যান বিং, হ্যাঁ, অনেক 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 ভালো। এবং নিউজিল্যান্ড ইজ এ বিউটিফুল কান্ট্রি, ওদের মানুষও খুব, মানে আমার কাছে গিয়ে মনে হচ্ছে যে ওরা খুব খুব ভালো। সো আজকের এই মাঠে খেলার জন্য টসে জিতে আগে কি ব্যাটিং নেওয়াটা গুড ডিসিশন হবে আর বোলিং? এটা আসলে বলা মুশকিল, কারণ এখানে মেয়েদের 14টা টি20 ম্যাচ হয়েছে। 14টা টি20 ম্যাচের ভেতরে প্রথমে যারা ব্যাট করেছে তারা 8টা জিতেছে, পরে যারা ব্যাট করেছে 6টা জিতেছে। সো আগে বা পরে ব্যাট করলে খুব বেশি প্রবলেম হবে না, কিন্তু ম্যাচটা যেহেতু সন্ধ্যায়, সুতরাং এখানে ডিউ ফ্যাক্টর একটা ফ্যাক্টর হয়ে উঠতে পারে। তারপরে মনে হয় না খুব বেশি ডিউ আসলে পড়বে। তো ডিউ ফ্যাক্টর মাথায় রাখবে, দুই ক্যাপ্টেনই হয়তো চিন্তা করবে যে ডিউ ইজ আ ফ্যাক্ট। সো
সেই ক্ষেত্রে পরে ব্যাট করাটা হয়তো বা বেটার হতে পারে, সেই ভাবনা থাকতে পারে ক্যাপ্টেনের মাথায়। সো নর্মালি কিন্তু বি গ্রুপে রয়েছে বাংলাদেশ এবং তুলনামূলকভাবে বি গ্রুপে বাকি দলগুলো ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা এবং স্কটল্যান্ড। সো বাংলাদেশ এবং স্কটল্যান্ডের অবস্থান একেবারেই শেষের দিকে, 4 নম্বরের পজিশনে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে কিন্তু ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকা তিনটার খুব মানে সম্ভাবনা আছে এখান থেকে আসলে চলে যাবার জন্য সেমিফাইনালে। রাইট, ডেফিনেটলি। সো র্যাঙ্কিংয়েও তো তারাই আসলে এগিয়ে থাকা দল, তো সেই জায়গাটাতে বাংলাদেশকে এক্সট্রাঅর্ডিনারি ক্রিকেট খেলতে হবে, যেটা আপনি একদম শোয়ের শুরুতে উল্লেখ করেছেন যে 2014 টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ 2টা ম্যাচ জিতেছিল। সেই 2 ম্যাচের পরে এরপরে বাংলাদেশ টানা 16 ম্যাচ ওয়ার্ল্ড কাপে হেরেছে, তারপরে আর আসলে জয়ের মুখ দেখেইনি। সো এবারে টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ প্রথম ম্যাচটা এগেনস্ট আয়ারল্যান্ড তারা আসলে জিতেছে, স্কটল্যান্ডের এগেনস্টে তারা আসলে ম্যাচটা জিতেছে। এবং ইংল্যান্ডের বিপক্ষে দে প্লেড গুড ক্রিকেট, তারা ভালো ক্রিকেট খেলেছে, ম্যাচ জিততে পারতো। বাট আমার মনে হয় না যে সেমিফাইনাল আসলে মানে এটা আসলে মাত্রাতিরিক্ত প্রত্যাশা। ক্রিকেটে ইউ নেভার নো, বাট এই বাংলাদেশ সেমিফাইনাল খেলবে সেটা মাত্রাতিরিক্ত আসলে প্রত্যাশা। বাংলাদেশ ফাইট করুক প্রতিটা টিমের সাথে, এবং যদি একটা দুটো জয় বের করে আনতে পারে সেই জায়গা থেকে এটা আমাদের একটা সাকসেসফুল ওয়ার্ল্ড কাপ আসলে হবে। ইংল্যান্ডকে যদি আমরা হারাতে পারতাম তাহলে তো সেটা আসলে কথাই ছিল না। বাংলাদেশের মেয়েদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় অ্যাচিভমেন্টগুলোর একটা হতো, যদিও আমরা 2018-তে এশিয়া কাপ জিতেছি ইন্ডিয়াকে ফাইনালে হারিয়ে, তারপরে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারলে ওটা একটা বিরাট অ্যাচিভমেন্ট আসলে হয়ে যেত। তো সেটা আসলে হয়নি। তো সেই ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে লেটস হোপ ফর দ্য বেস্ট, যে বাংলাদেশ উইল পুট আপ এ গুড শো দ্যাট উই ক্যান এক্সপেক্ট। বাট বাংলাদেশ সেমিফাইনাল খেলে ফেলবে, এটা আমার মনে হয় যে একটু মাত্রাতিরিক্ত প্রত্যাশা। তারপরেও দেখা যাক কি হয়। এবং আজকের যে ম্যাচ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড, সেই ম্যাচটা আমরা উপভোগ করবো। সো অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য, থ্যাংক ইউ। দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো। সবাই অনেক ভালো থাকুন এবং শুভকামনা থাকবে অস্ট্রেলিয়া এবং সেই সাথে নিউজিল্যান্ডের জন্য। দেখা যাক কোন টিমটি আজকে জয়লাভ করে, এবং সেই সাথে খেলা দেখতে হলে চোখ রাখতে হবে নাগরিক টেলিভিশনের পর্দায়। আপনাদের জন্য রয়েছে ছোট্ট উপহার, এবং সেটা অথেন্টিক কসমেটিক ব্র্যান্ড হালন স্টোরের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার আমি তুলে দিতে চাই দুজনের হাতে। ফাইন ভাই, আপনার জন্য থ্যাংক ইউ। এটা সাদিয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ।